পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সবাই বলছে কে জিতবে কে হারবে আর কার ভাগ্যে কত আসন, কিন্তু কেউ বলছে না এই ভোটের ফলাফলে চীন কি লাভ পাবে, পাকিস্তান কি লাভ পাবে, কিংবা বাংলাদেশের সরকার ঠিক কি চাইবে। পশ্চিমবঙ্গের 4000 কিলোমিটার সীমান্ত, শিলিগুড়ি করিডর, তিস্তা চুক্তি, মণিপুর, অরুণাচল, মতুয়া এবং অনুপ্রবেশ, এই সব কিছু পুরো একটা সুতোয় বাঁধা। আর সেই সুতো 4 মের ভোটে ছিঁড়ে যেতে পারে অথবা আরও শক্ত হতে পারে। কোনটা হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব বুঝিয়ে দেব। প্রথমেই তৃণমূলের কথায় আসা যাক। দেখুন, 2011 সাল থেকে তৃণমূল বাংলায় ক্ষমতায় আছে। তখনকার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। কেননা যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাদেশকে সাপোর্ট করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাইনরিটি মুসলিমদের বেশি সহানুভূতি দেখাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলাদেশের বিরুদ্ধে ছিল। না, এটা কোনো গল্প কথা নয়, এটাই হচ্ছে আজকের বাস্তব। কারণ 2011 সালে মনমোহন সিং যেখানে তিস্তা জলবন্টন চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল, সেখানে তখনকার পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেটার বিরোধিতা করেছিল এবং সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল তিস্তা জলবন্টন চুক্তির ফলে উত্তরবঙ্গের চাষিদের ক্ষতি হবে। তাহলে এটা কি প্রমাণ করে না যে মমতা তখন বাংলার মানুষের পক্ষে ছিল? আর আজকের ছবিটা আমরা কিন্তু সবাই জানি, যেখানে 2011 সালে মুসলিম জনসংখ্যার হার ছিল মাত্র 27.01%, সেখানে 2026-এ দাঁড়িয়ে জনসংখ্যার হার প্রায় 31% দাঁড়িয়েছে। ফলে এবারে যদি মমতা ফের ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গ যে মিনি পাকিস্তান হয়ে যাবে কিনা সেটা সন্দেহ। অন্যদিকে বিজেপি বাংলায় বহুবার ক্ষমতায় আসতে চেয়েছে। 2021-এও আমরা দেখেছিলাম সারা বাংলায় বিজেপি রব উঠেছিল, কিন্তু বিজেপি আসতে পারেনি। ফলে অনেকে মনে করেছিল বিজেপি চায় না বাংলায় আসতে, তারা দেখায় অনেক কিছু কিন্তু করে ঠিক তার উল্টোটা। আচ্ছা, ধরেই নিলাম সেরকমই কিছু একটা, বা সত্যি কি তাই হবে? তাহলে এবারে বিজেপির একের পর এক মাস্টার স্ট্রোক, যেমন এসআইআর, ভোটে হাইয়েস্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, পরিবর্তনের ডাক, দুর্নীতির বিরুদ্ধে প্রচার, হিন্দুত্ববাদী এজেন্ডা, মতুয়া ভোট ব্যাংক, এবং এই সব কিছুই কি স্রেফ ভাওতা, নাকি এগুলো বিজেপির জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক? কেন বলছি একথা? কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় অবস্থিত রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন এবং উত্তর পূর্ব ভারতের মেইন গেটওয়ে শিলিগুড়ি করিডর, যা কিন্তু জিওপলিটিক্যালি বেশ সেন্সিটিভ এরিয়া। আমরা এর আগে বহুবার দেখেছি বাংলা এবং বাংলাদেশের এই বর্ডার এরিয়া দিয়ে বহু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে। এমনকি ওই শিলিগুড়ি করিডরের ওপর বাংলাদেশ, চায়না, পাকিস্তানের মতো দেশও পাখির চোখ করে বসে আছে, যাতে ভারতের অগ্রগতির চাকাকে কিছুটা হলেও থামানো যায় এবং উত্তর পূর্ব ভারত বা 7 সিস্টার্সকে নিজেদের মতো পরিচালনা করা যায়। অন্যদিকে মণিপুরের কথাটাও নিশ্চয়ই মনে আছে, যেখানে কুকি ও মেইতি এই দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে বিগত কয়েক বছর ধরে। কিন্তু এদের মূল উদ্দেশ্য হচ্ছে মণিপুরকে আলাদা একটা খ্রিস্টান দেশ করা, যেখানে চায়না সহ বিভিন্ন দেশ এমনটা করাচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এছাড়াও কিছুদিন আগে চায়না অরুণাচল প্রদেশকে নিজেদের জায়গা বলে দাবি করেছিল, সেটাও নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ এদের মেইন টার্গেট হচ্ছে ভারত থেকে উত্তর পূর্ব ভারতকে আলাদা করা বা সবসময় সেখানে একটা ক্যাওয়াস বজায় রাখা। এবার আপনি ভেবে দেখুন, এই জিনিসগুলো কি ভারতের জন্য ঠিক? কখনোই ঠিক না। তবে এই পুরো ব্যাপারটাকে ভাঙতে হলে বা ঠিকঠাকভাবে করতে হলে বিজেপিকে বাংলায় আসা অত্যন্ত জরুরি। আপনি হয়তো এটা ভাবছেন বিজেপি তো কেন্দ্রে রয়েছে, সেখান থেকেও তো এই কাজগুলো করা যায়। আচ্ছা, আপনি বলুন, বিজেপি তো বাংলাদেশের বর্ডারে কাঁটাতার দিতে চেয়েছিল, পেরেছে কি? কারণ এটা করার জন্য রাজ্য সরকারের পূর্ণ সমর্থন দরকার। আর আমরা প্রত্যেকেই জানি বাংলায় কিন্তু এতদিন ধরে তৃণমূল সরকার রয়েছে, তাই বিজেপি যেটাই বলুক না কেন তার ঠিক উল্টোটাই বলবে তৃণমূল সরকার। ফলে কেন্দ্রের অনেক প্রকল্প কখনো কখনো রাজ্যের জন্য আটকে যায়।
এবার যদি বিজেপির সরকার গঠন হয় তাহলে প্রকল্প আটকে যাওয়া বা কোনো কিছু ইনোভেশনের ক্ষেত্রে বাধা থাকবে না। ফলে বাংলায় অবৈধ অনুপ্রবেশ যেমন থামবে, তেমনি ভারতও তার গতিবিধি বজায় রাখতে পারবে ক্রমাগত। আর যদি বিজেপি না আসতে পারে তাহলে ইন্টারন্যাশনাল রিস্ক যেমন রয়ে যাবে, তেমনি বাংলা যে মণিপুরের মতো হয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি প্রথমেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট রক্ষা করতে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের হয়েই কথা বলে। আর আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসে তাহলে মুসলিমদের আরও বেশি প্রাধান্য দেবে, এটা কিন্তু বলাই যায়। অন্যদিকে বেলডাঙ্গা কালিয়াচকের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তখন হয়তো গোটা বাংলা জুড়ে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে এই চরম অত্যাচার। এক কথায় ভোট পশ্চিমবঙ্গে হলেও ভোটের ফলাফলের উপর নির্ভর করছে গোটা ভারতের পরবর্তী সিকিউরিটি। অন্যদিকে এখানে আরও একটা বড় ইস্যু হলো তিস্তা জলবন্টন। তিস্তা নদী সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রংপুর, নীলফামারী সেচের জন্য এই জল কিন্তু অত্যন্ত জরুরি। 2011 সালে মনমোহন সিং সরকারের সময় তিস্তা চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এইটার বিরোধিতা করেছিল, ফলে সেই চুক্তি আটকে যায়। আবার উল্টো দিকে 2026 সালে গঙ্গা ওয়াটার ট্রিটির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, তাই ইতিমধ্যেই বাংলাদেশ নতুন করে জলবন্টন চুক্তির জন্য চাপ দিচ্ছে। তাই এক্ষেত্রেও আমাদের এটা জানা জরুরি যে টিএমসি না বিজেপি, কোন দল জিতলে ভারত বাংলাদেশ সম্পর্ক ঠিক কী হবে। এক্ষেত্রে টিএমসি জিতলে মমতা সরকারের অবস্থান কিন্তু একই থাকতে পারে, তিস্তা চুক্তি আরও দেরিতে হতে পারে বা শর্ত আরও কঠিন হতে পারে। আর যেহেতু বাংলাদেশের সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে কিন্তু মোটের ওপর ভালোই রয়েছে, তাই বিজেপি ক্ষমতায় এলে দিল্লি চাইলে তিস্তা চুক্তি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। সেই সাথে সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার ফলে অধিকাংশ বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও কিন্তু বিপদে পড়বে। এছাড়াও তিস্তা নদীর ফ্লো ম্যাপ এবং গতিপথের পরিবর্তন 2011 থেকে 2026 সালের মধ্যে বেশ নাটকীয় মোড় নিয়েছে। 2011 সালে যেখানে তিস্তা জলবন্টন চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা তুঙ্গে ছিল, সেখানে 2026 সালে এসে সেই প্রেক্ষাপট জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোগত বিপর্যয়ের কারণে অনেক বেশি জটিল হয়ে পড়েছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ অনুযায়ী 2011 সালের তুলনায় 2026 সালে নদীর দুই ধারের ভাঙন বেড়েছে। বিশেষ করে রংপুরের কাউনিয়া এবং লালমনিরহাট অংশের নদী অনেকটা চওড়া হয়ে গেছে, কিন্তু গভীরতা কমেছে। ফলে বর্ষায় ভয়াবহ বন্যা এবং শীতে মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। 2026 সালের ম্যাপে দেখা যায় যে মূল প্রবাহের চেয়ে অস্থায়ী বালুচরের সংখ্যা অনেক বেড়েছে। 2011 সালে সেখানে স্থায়ী চর বেশি ছিল না, এখন পলি জমার হার বেড়ে যাওয়ায় নদী তার গভীরতা হারিয়েছে। 2023 সালে সিকিমের ড্যাম বিপর্যয়ের পর 2026 সালের ম্যাপে দেখা যায় যে উত্তর সিকিম থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর তলদেশে বিপুল পরিমাণ পাথর ও পলি জমা হয়েছে। এটি নদীর স্বাভাবিক প্রবাহের ম্যাপকে স্থায়ীভাবে বদলে দিয়েছে। 2011 সালে বাংলাদেশ অংশের শুষ্ক মৌসুমে যে পরিমাণ জলের প্রবাহ পাওয়া যেত, 2026 সালে তা অর্ধেকের নিচে নেমে এসেছে। ভারতের অংশের ড্যামগুলোর পুনর্নির্মাণ এবং জলের প্রত্যাহার বৃদ্ধির ফলে বাংলাদেশের অংশে ফ্লো ম্যাপের নদীর রেখাগুলো এখন অনেক সরু ও বিচ্ছিন্ন। সুতরাং 2011 সালে তিস্তা ছিল একটি জীবন্ত প্রবাহমান নদী, যার প্রধান সমস্যা ছিল রাজনৈতিক জলবন্টন। কিন্তু 2026 সালে তিস্তা একটি ইকোলজিক্যাল সংকটে থাকা নদী, যেখানে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এবং অতিরিক্ত অবকাঠামো নির্মাণের ফলে নদীর অস্তিত্বই এখন হুমকির মুখে। এ বিষয়ে আপনার কি মত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিভি। ধন্যবাদ।